হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে করছি। আসলে কয়েকদিন ধরেই ভাবছি আর কি কাজগুলো গুছাতে হবে। আসলে ছোট দিন থাকার কারণে দেখা যায় একটা করতে গেলে আরেকটা হয় না। তবে আজকে আমি চিন্তা করেছি যেভাবেই হোক আজকে আমি এই হাতের কাজগুলো শেষ করবই। তো এর মধ্যে কিন্তু যথারীতি আমার বর আবার বাজার থেকে চলে আসছে, আর আসার সময় প্রতিদিনই সে বাজার নিয়ে আসে, একটা দিনও মিস যায় না, কিছু না কিছু হাতে করে আনবে। তো আজকে এনেছে বিভিন্ন আইটেমের সবজি আর এনেছে চিংড়ি মাছ। তো আজকে কিছুই রান্না করব না, যেগুলো এনেছে শুধু রান্না করব শাকটা যদি আজকে আমি না রান্না করি ফ্রিজে রেখে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো, আমি অফ ক্যামেরায় প্রত্যেকটা মাছের মাথার যে কাঁটাটা থাকে সরু, সেই কাঁটা আর হচ্ছে হাত পা যা ছিল সব কেটে আর কি পরিষ্কার করে নিলাম। কারণ এই কাটার সময় যদি আমি ফ্রিজে রাখতে যাই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে, কারণ দেখা যায় এগুলোর মাথাগুলো প্রচুর সরু থাকে। তো আমার এক বন্ধু একবার বলেছিল যে আপু তুমি মাছগুলো বক্স করে রাখো। আসলে দেখো, বক্সে করে আমি কয়টা মাছ রাখবো বলো। আলহামদুলিল্লাহ আমার বর যে পরিমাণে বাজার সদায় আনে, মাছ মাংস আনে, সেগুলো আসলে বক্সে কুলাবে না। এই কারণে দেখা যায় আমি পলি ব্যাগে বাজারগুলো রাখি বা মাছ মাংস রাখি। তো দেখো, এদিক দিয়ে আমার বড় বোন আর ছোটো বোন আসছে। তো আপা আর আমার ছোটো বোন এসে কাজে লেগে গিয়েছে, ওদের কিন্তু আমি বলি নাই। আমার ছোটো বোন নিজে থেকে নিয়ে শাকগুলো আমাকে বেছে দিয়ে যাচ্ছে, আমার যে কী উপকার হলো। আর মূলত এত সকালবেলা আপা আর আমার ছোটো বোন আসছে হচ্ছে আমার ফ্রিজে আপার মাছ ছিল, সে মাছ নেওয়ার জন্য আসছে। তো ওরা কিন্তু শাক বেছে দিয়ে চলে গেছে, আর ম্যাক্সিমাম শাকে কিন্তু ফালানো যায়, কতখানি শাক ফালানো গেলে তোমাদের আমি অফ ক্যামেরায় দেখালাম। আর আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় নাস্তাও খেয়ে নিয়েছি, কারণ এত যদি আমি সব তোমাদের ডিটেলস দেখাতে যাই ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিও বড় হয়ে যায়, লাইফস্টাইল ভিডিও আসলে কিচ্ছু করার থাকে না, দেখা যায় একটু একটু সব কিছু দেখাতে গেলেই আর কি ভিডিওটা বড় হয়ে যায়। আমি অনেক আপুকেই দেখি, তারা কী করে দেখা যায় একটু কাজ দেখাচ্ছে এরপর রান্নাবাড়া করেই শেষ করে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু লাইফস্টাইল ভিডিও মূলত না। লাইফস্টাইল মানে কি, আমার লাইফে আমি যা কিছুই করি না কেন সব কিছুই কিন্তু একটু একটু তোমাদের কাছে শেয়ার করতে হয়। এটার নামে হচ্ছে লাইফস্টাইল ভিডিও বা লাইফস্টাইল ব্লগ, যেটাই বলো। তো তোমাদের আমি যেটা বলেছিলাম যে আজকে আমি ঘরের যে কাজগুলো আছে টুকিটাকি সেগুলো গুছাবো। এই যে কাঠের ফার্নিচারগুলো আর কি কেনার পরে এগুলোর মধ্যে যে আমি বিভিন্ন জিনিস রেখেছি, এরপরে কিন্তু ডিপলি কোনোভাবে ক্লিন করা হয়নি। দেখা যায় আমি টেবিল পরিষ্কারের সময় একটু হালকা হাতে মুছে নিয়েছি। তো চিন্তা করেছি আজকে প্রতিটা জিনিসই ডিপলি আমি ক্লিন করব। আর এই কারণে কিন্তু প্রথমে আমি জগ টক যা ছিল সব কিছু ভিমবার লিকুইড দিয়ে ক্লিন করে নিয়েছি, এরপরে আর কি পানি ভরে রাখলাম। আর এই যে দেখো, আমি কিছু আর্টিফিশিয়াল ফুল কিনেছি, আগেও কিনেছিলাম, এখনও কিনেছি, আবার এর আগেরও ছিল। যেমন এই যে এই তিনটা গাছ হচ্ছে আমি ইদানিং কিনেছি। প্রথমটা তো আমি কিনেছিলাম তোমাদের সাথে আমি শেয়ারই করেছিলাম। এরপরে এই যে এই পদ্ম পাতাগুলো না আমার আবার ভীষণ পছন্দ হয়েছে, এগুলো রাবারের সচরাচর পাওয়া যায় না। তো মার্কেটে যেয়ে খুঁজে তারপরে এগুলো কিনেছি। এই মানি প্ল্যান্টটা কিনলাম, সাথে আরও একটা কিনেছি। আর আগের যে গাছগুলো ছিল সেগুলো ভাবলাম আজকে একটু ক্লিন করব। আসলে দেখা যায় ঘরের মধ্যে প্রচুর ধুলাবালি পড়ে, আর এই ধুলাবালিগুলো যদি প্রতিদিন পরিষ্কার করার না হয় মানে যা অবস্থা হয়ে থাকে কি আর বলবো, সবারই একই সমস্যা শুনি, ঘরে প্রচুর ধুলাবালি হয়। আমার ঘরেও কিন্তু কম না, আরও একগুণ আমার অনেক বেশি। তো আমি প্রথমে শুকনা কাপড় দিয়ে ক্লিন করতে চাচ্ছিলাম, দেখলাম যে ধুলোগুলো যাচ্ছে না। পরে আমি আর কি রুমালটা একটুখানি ভিজিয়ে হালকা হাতে যে প্রতিটাই মানি প্ল্যান্ট মুছে নিচ্ছি। এখন দেখো অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এই যে এটাকেও এখন ক্লিন করে নিব। আর ক্লিন করতে করতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে আমি সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্লিজ তোমরা কেউ কিপটামি করো না, তোমরা কিন্তু অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছো। আর বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের এই সুন্দর একটি কমেন্টসের জন্য কিন্তু আমি আরও একটা নতুন ভিডিও বানাতে আগ্রহ হই বা উৎসাহিত হই, যেটাই বলো না কেন। এইভাবেই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর সাথে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবে না। আমার অনেক বন্ধুরা কিন্তু আগে একটা লাইক দিয়ে নিই, আমি যেটা করি সবার ভিডিওতে দেখা যায়, যারা যারা আমার ভিডিওতে আসে আমিও অবশ্যই তাদের ভিডিওতে যাই, যে আগে একটা লাইক দিই, এরপর কিন্তু ভিডিওটা দেখি। আর আমার যেসব নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন করেছে, আমি বলবো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়
সে অংশটির জন্য হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও, সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই যে দেখো, কথায় কথায় কিন্তু আমি আমার এই ট্রেটা, এটা হচ্ছে আমার 3 নাম্বার ট্রের মধ্যে সবচেয়ে ছোট ট্রে। তো এটাকেই মূলত আমি বানিয়েছিলাম জগ, তারপর হচ্ছে লবণের বয়াম টম এগুলো রাখার জন্য। তো এই আর কি ট্রেটা খুব সুন্দর মতন একটু সাজিয়ে নিলাম। আর প্রথমে আমি মানি প্ল্যান্টটা রেখেছিলাম একটুখানি দূরে, মানে জগের সাথে, তখন দেখলাম যে ভালো লাগছিল না। এরপর ঘুরিয়ে ফিরে দেখলাম যে না, পাশে ভালো লাগছে। তারপরে যে আমার হাঁড়ি পাতিলে রাখার জন্য আমি যে জল কান্দা কিনেছিলাম, এটাকে কি বলে আমার জানা নেই, মানে ভাতের ডেকচি বা গরম, সোজা কথা গরম কোনো কিছু বসানোর জন্য কিন্তু মূলত এই আর কি ট্রেগুলো কিনা। তো সেগুলো পাশে রেখে দিয়ে একটা টিস্যু পেপার রেখে দিলাম। টিস্যু পেপারটা আমি একটু ভিতরে রেখেছি, তার কারণ হচ্ছে আমার ছোটো কন্যা, সে যখন তখন টিস্যু বের করবে আর ফেলবে, তার ভয়ে একটুখানি সাইড করে রেখে দিয়েছি। এরপরে কিন্তু আমার বেসিনের পাশটাও আমি একটুখানি গুছিয়েছি, তোমাদের আমি ডিটেলস সব কিছুই দেখাবো। তো আগে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে যে আমার অর্গানাইজগুলো আমি রেখেছি যে দুটা, সেই দুটো আজকে ক্লিন করব। আসলে রান্নাঘরে কিন্তু প্রচুর আঠা হয়ে যায় রান্নাবাড়া করতে গেলে, যেহেতু আমার কিচেন হুড নেই, একটু সমস্যা হচ্ছে। দেখি, আল্লাহ চায় তো কিচেন হুডটা কিনবো। তো প্রথমেই কিন্তু আমি উপরের তাকটা খালি করে ভালো মতন ক্লিন করে নিলাম। আর আমি উপরের পাশ থেকে দেখেছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, যেন প্রতিটা সাইড ভালো মতন ইউটিলাইজ হয়, সে কারণে কিন্তু আমি বড় বড় বয়ামগুলো উপর থেকেই রেখে দিয়েছি। আর এই যে নিচের যে তাকটা, এটা তো মূলত আমি বানিয়েছি টি কর্নার আর কফি কর্নার। আসলে আমার মনে হয় কি যে আমি এই জিনিসগুলো এমনভাবে রাখবো যে বাইরে থেকেও যদি অন্য একটা লোক আসে, বাইরের লোক এসেও যদি চা বা কফি খেতে চায়, আমি যদি বাসায় নাও থাকি, তারপরেও তারা যেন চোখ বন্ধ করে যেন সব কিছু পায়। তো আমি এখানে মূলত সেইভাবে সব কিছু রেখেছি। সাথে কিন্তু আমি ছোট্ট একটা ইলেকট্রিক কেটেলও রেখেছি, যেন গ্যাস না থাকলেও আমার চা খেতে ইচ্ছে করলে যেন আমি খেতে পারি। তো সব কিছু আগে আমি সরিয়ে নিলাম, এরপর ভালো মতন একটু ক্লিন করে নিলাম। আসলে আমি কিন্তু প্রতিদিনই এই আর কি অর্গানাইজারগুলো ক্লিন করি, আসলে সব সময় সব কিছু দেখানো হয় না। তো ভাবলাম যে আজকে এটা নিয়েই একটু ভিডিওটা বানাই। আর এই যে দেখো, ক্লিন করার পরে আমি কিন্তু বিস্কিটের বয়াম রেখেছি। তো বিস্কিটের বয়াম, তারপর হচ্ছে এই যে ছোট ছোট কিছু পয়সা পিঠা, এগুলো আমার খালামণি আমাকে দিয়েছিল, তো সেগুলো হাতের কাছে রেখে দিয়েছি। তারপর হচ্ছে চিনির বয়াম, চা পাতার বয়াম, দুধের বয়াম কিন্তু উপরে কেটে কিন্তু আমি একটা রেখেছি বড় সাইজেরটা, আর এটা হচ্ছে ছোট সাইজের, জাস্ট আমি সাজানোর জন্য এই বয়ামটা রেখেছি। তো দুধ শেষ হয়ে গিয়েছিল, ছোট বয়ামে আমি একটু দুধ রিফিল করে নিয়েছি। এরপরে যে গ্রিন টি রেখেছি, তারপরে যে ছোট্ট একটা প্লাস্টিকের বয়াম, ওটার মধ্যে কিন্তু আমি একটুখানি এলাচি, দারুচিনি, তারপর হচ্ছে লং, তেজপাতা একসাথে ভরে রেখে দিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, সাজানোর পরে কেমন লাগছে। আর মধুর বয়ামটাও কিন্তু আমি এখানেই রেখেছি, যেহেতু আমি চিনি বেশি একটা খাই না, ম্যাক্সিমাম টাইমে আমি চা বা কফি চিনি দিয়ে খাই। তারপরে এই যে দেখো, যে আমার যে বোতলের অর্গানাইজারটা, সেটাও কিন্তু আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। তো বন্ধুরা দেখো তো এখন তোমাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আসলে জিনিস যদি ক্লিন থাকে আর গুছানো থাকে, পরিপাটি থাকে, নিজের কাছে দেখতেই খুব ভালো লাগে। আর এই যে এই শোপিসটা, ঝুলনিটা দেখছো, এটা আমার ড্রয়িং রুমেই ঝুলানো ছিল অনেক দিন ধরেই। তো এটাও আসলে ডিপ ক্লিন করা হয়নি, তো ভাবলাম আজকে একটু ওয়াশ করে নিই। আমার এই যে পেডিকিউরের যে ব্রাশটা ছিল, সেটা দিয়েই আমি কাজটা চালিয়ে নিচ্ছি। তো জাস্ট এটার মধ্যে একটুখানি ভীম আর কি লিকুইড নিয়েছি, এরপরে এই যে ব্রাশ করে নিচ্ছি। এটাও কিন্তু ইজিলিভাবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তবে এটাকে এখন একটু আমি চেঞ্জ করব, এটা এখন আর এবার ড্রয়িং রুমে দিব না। দেখি এটা কোথায় দেওয়া যায়, কোথায় ঝুলানো যায়। আর বন্ধুরা দেখবা, মাঝে মাঝে কিন্তু এই ছোট্ট ছোট্ট অর্গানাইজারগুলো কিন্তু খুব সুন্দর ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তো বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে, আমি কিন্তু অলরেডি চুলায় ভাত বসিয়ে দিয়ে আসছি, নয়তো দেখা যায় অনেকক্ষণ দেরি হয়ে যাবে রান্না করতে করতে। আর এমনিতেই যে ছোটো দিন, আগেই বললাম ছোটো দিনে আসলে কাজকর্ম করে সময়ের সাথে দূরে পারা যায় না। যাই হোক, আর এই যে এখন ক্লিন করা হয়ে গেছে, আমি হাতটাও ক্লিন করে নিলাম। আর কিভাবে সাজিয়েছি, বেসিনটা কিভাবে কি রেখেছি, বা আমি ডাইনিং টেবিলটা কিভাবে কি সাজালাম, চলো তোমাদের একটু দেখাই। তো দেখো, এই যে আমি এই পাশটাতে একটা মানি প্ল্যান্ট রেখেছি। এই গাছটা কিন্তু আমার অনেক আগের ছিল কেনা, তো ভাবলাম এটা এখানে রেখে দিই, পদ্ম পাতা দেখতে ভালোই লাগে। আর এই যে ডিপ ফ্রিজের উপরে আমি স্ট্রবেরির একটা শোপিস রেখেছি, তো এটাও দেখতে ভালো লাগছে। আর ডাইনিং টেবিলটা মাশাআল্লাহ আমার আর কি চোখটা জুড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। বিশেষ করে আমার এই যে ট্রেটা, 3 লেয়ারের এই ট্রে, তারপর হচ্ছে পানের জগ, লবণদানি রাখার ট্রেটা, এটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর এই যে দেখো, আমি বলেছিলাম না আমার ডাইনিং রুমে আমি ঝুলনিটা চেঞ্জ করব, তো এখানে আমি একটা পিতলের ঝুলনি দিয়ে দিলাম। আর ডাইনিং রুমে যে ঝুলনিটা ছিল সেটা দিয়ে দিলাম একদম সদর দরজায়। দরজায় কিন্তু আমি আরও একটা শোপিস রেখেছি, সুরার একটা শোপিস। তো ওটাও দেখলাম অনেকটা ধুলা পড়ে গিয়েছে, আসলে অনেকদিন ধরে ক্লিন করা হচ্ছে না, তো এটা আজকে একটু ক্লিন করে নিলাম।
আর দেখো তো বন্ধুরা এখন কেমন লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে যে কোনো জিনিসেও যে বললাম পরিষ্কার থাকলে ভালো লাগে, তবে বেশি একটা ধুলা জমে নাই, হালকা মাকড়সার হ্রাস পড়েছিল। তো আমরা যে মুসলমান, আসলে প্রতিটা মুসলমানের ঘরেই কিন্তু আমরা দেখি বিভিন্ন ধরনের আয়াত লেখা থাকে বা ছবি থাকে, তবে আমার মতে কোনো ছবি টানানো উচিত না। বিশেষ করে কোনো প্রাণীর ছবি বা ফ্যামিলি ফটো এগুলো থাকলে কিন্তু ঘরে ফেরেশতা আসে না। আর এই জিনিসগুলো ছোট থেকে মেনটেন করতে দেখেছি আমার বাবা মাকে। ঘরে আমাদের কখনো খেলনাও কিনে দিত না। ছোটোবেলায় দেখবা অনেকেরই কিন্তু পুতুল খেলার শখ থাকে, আমারও ভীষণ শখ ছিল। তো দেখা যায় পুতুল বানাতে গেলে বা খেলতে গেলে আব্বা নিষেধ করতে বলতো যে যে মা পুতুল দিয়ে খেলো না, খেললে কিন্তু দেখা যায় যখন তুমি মারা যাবা পুতুলকে তখন বলবে যে আল্লাহ বলবে তুমি রুহ বানাই দাও। তো সেই ভয় একটা ঢুকে গিয়েছিল, এরপর থেকে পুতুল দিয়ে আর কোনো খেলা করি নাই। আর আমার মেয়েদেরও কিন্তু আমি কখনো পুতুল কিনে দেই নাই। পুতুল কেন, কোনো ছবিই দেখবা তোমরা একটু খেয়াল করলে আমার ঘরে কিন্তু নেই। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তোমরা কে কিছু আবার মনে করো না, এটা অবশ্য যার যার রুচি, মানলে ভালো, না মানলে যাদের জবাব তাদেরই দিতে হবে। তো এদিক দিয়ে কিন্তু আমার সব কাজকর্ম করা শেষ। তোমাদের তো ফাইনালিভাবে ঘরের লুকটা একটু দেখিয়ে দিলাম। আর আজকে বিছানাপত্র গুছিয়েছি, কিন্তু সেগুলো তোমাদের আর দেখায়নি, কারণ ওগুলো আবার দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। এরপর রান্নাঘরে চলে আসছি। আমি আগে বলেছিলাম ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গিয়েছে। এরপর কিন্তু আমি শাক ধুয়ে নিয়েছিলাম, এরপর পেঁয়াজ মরিচ যা যা কাটা দরকার সব কেটে রেডি করে নিয়েছি। তো এখন ঝটাপট রান্না বসিয়ে দিব 2 চুলায়। 3 চুলা জ্বালানো যাবে না, কারণ গ্যাসের পরিমাণ খুবই কম। আমি যে নর্মাল গ্যাসে শাকটা সিদ্ধ দিয়েছি অনেকটা সময় লেগেছে। তো এখন এলপি গ্যাসে বসাবো। আর আজকে রান্না করব হচ্ছে বাইলা মাছ আছে আমার বর, সেগুলো তোমাদের আর দেখায়নি। বাইলা মাছটা সালমাকে দিয়ে, মানে আমার যে হেল্পিং হ্যান্ড, ওকে দিয়ে কাটিয়ে রেখেছি। এরপর কিন্তু মাছটা আমি ধুয়ে নিয়েছি। তো এটা হাতে মাখিয়ে রান্না করব। আর বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি আর কি, যারা যারা আমার ভিডিও দেখো আমি কীভাবে হাতে মাখিয়ে রান্না করি। এভাবে আমার অনেক আপুরাই কিন্তু রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে কিন্তু আমি ছোট সাইজের একটুখানি আলু নিয়েছি। আসলে যে কোনো ছোটো মাছে একটু আলু দিলে ভালো লাগে। আর আলুটা কিন্তু একদম মানে কুচি কুচি করে কেটে নিয়েছি, বেশি মোটা করে কাটলে কিন্তু ভালো লাগে না। এরপরে তো পরিমাণ মতন পেঁয়াজ মরিচ, তারপর হচ্ছে লবণ হলুদ আদা রসুন বাটা টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আর এখন আমি একটা পেঁয়াজের কলি কুচি কুচি করে কেটে দিলাম। আর দিয়েছি সরিষার তেল, স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে ভালো মতন কিন্তু আমি আগে এই আলু আর টমেটোর আর সাথে যে মশলাগুলো দিয়েছি সেগুলো মেখে নিব। আসলে ছোট মাছ সমেত যদি আমি এভাবে ডলে ডলে মাখতে যাই তাহলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এই কারণে আমি কিন্তু সবসময় এই প্রসেসটাই করি। তবে আমি কিন্তু অনেকেই দেখি মাছ সমেত ময় মশলা যা থাকে সব কিছু মাখিয়ে নেয়। তবে আমার কাছে মনে হয় ওইটার চাইতে আমি যে সিস্টেমে করছি সেভাবে করলে মাছগুলো একদম গোটা গোটা থাকে আর কি, ভালো থাকে। তো এরপরে কিন্তু মাখানোর পরে আমি মাছ দিয়ে জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি দিলাম। এখানে আমি প্রায় 1.5 কাপ পানি দিয়েছি। তো গুঁড়ো মাছ রান্না করতে কিন্তু বেশি একটা পানি লাগে না, ঝটপটে হয়ে যাবে। আর এদিক দিয়ে কিন্তু আমি শাক বাগারের জন্য অনেকক্ষণ আগে থেকেই তোমার পেঁয়াজ রসুন আর হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা না ঠিক আর কি, একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এই পেঁয়াজটা চুলায় বসিয়ে আমি কিন্তু গুঁড়া মাছের যা মাখামাখি ছিল সব কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। তারও অনেকক্ষণ পরে পেঁয়াজটা লাল হয়েছে। যাই হোক, কাজ চলে যাচ্ছে, অত তাড়া নেই, এই কারণে আর কি ধীরে সুস্থে কাজ করছি। আর এই যে দেখো শাকটা কিন্তু আমার বাগার দেওয়া হয়ে গেল। এত সুন্দর ঘ্রাণ আসতেছে মেথির শাক থেকে, কি আর বলবো। তোমরা কি মেথি শাক খাও? অনেকে কিন্তু তিতার জন্য খায় না, হালকা একটু তিতা, কিন্তু এটার ফ্লেভারটা আমার কাছে অসাধারণ লাগে। তো চিন্তা করেছি এই শীতের সিজনটা শেষ হওয়ার আগেই এই শাকটাকে আমি রিজার্ভ করে রাখবো। অনেকেই বলে না যে কাসুরি মেথি কিনতে পাওয়া যায়, এই যে তোমার মেথির শাকটা, এই শাকটাকেই ওরা কিন্তু শুকিয়ে এরপর হচ্ছে হাতে গুঁড়া করে বিক্রি করে, ওটাই হয়ে যায় কাসুরি মেথি। আর এটা যদি বাসায় বানাতে পারি খুবই অল্প টাকায়, তাহলে ক্ষতি কি বলো তো? বরঞ্চ আমার বানানোটা আরও স্বাস্থ্যসম্মত হবে। বাসায় ধুয়ে রোদ্রে শুকিয়ে পরিষ্কার মতন আর কি করে নেওয়া যাবে। যাই হোক, এখন আমি যে শাকটা বেড়ে নেব। যে কোনো তিতা জিনিস যেমন করলা ভাজি বা যে কোনো শাক, এগুলো কিন্তু গরম কড়াইতে রাখতে হয় না, কারণ দেখবা চুলা অফ করার পরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কুক হতে থাকে, তাই কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্যই বললাম রান্না হওয়ার সাথে সাথেই কিন্তু বেড়ে নেওয়াই ভালো, বিশেষ করে কাঁচের পেটে তিতা জিনিসগুলো। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার রান্নাবাড়া প্রায় কমপ্লিট। আর এখন আমি রান্না করব হচ্ছে মুরগির হাড্ডি গিলা কলিজা পা দিয়ে শালগম দিয়ে। 3 পিস শালগম ছিল ঘরে, আর মুরগির গিলা কলিজা আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম যে এগুলো দিয়ে আজকে একটু রান্না করে নিই। এই রান্নাটা আমি আমার শ্বশুর বাড়ি যে শিখেছি বরিশালে, দেখতাম আর কি মুরগির হাড্ডি গিলা দিয়ে তারা শালগম রান্না করতো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা এখন কষানো হতে থাকুক, আর চুলার আঁচটা কমিয়ে আমি এখন যাব গোসল করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এরপরে তোমাদের সাথে পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু তোমাদের রান্না করার ফাইনাল লুকটা দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। এই যে দেখো আমার শালগমের তরকারি ধোয়া উঠছে।
আর মেথি শাক আর হচ্ছে বাইলা মাছ। ফ্রিজে ডাল ছিল, তো আমার বরকে বললাম যে ডাল খাবে, গরম দিয়ে দেবো, বলে যে না দরকার নেই। আসলে ওই যে শালগমের তরকারিটা হলে না ডাল আর লাগে না। তো দুজনেই মিলে এখন খাবো, আর মেয়েদেরও কিন্তু ভাত খাইয়ে দিয়েছে ওর বাবা এসে। আর আমরা কিন্তু একটু পর একটু বের হব, কারণ দেখা যায় আমার কিছু কাঠের জিনিস বানাতে দিয়েছি, তো সেগুলোর কি অবস্থা সেখানে যেয়ে তোমাদের দেখাবো। তো এই যে অলরেডি কিন্তু দেখো আমরা উজ্জ্বলের দোকানে চলে আসছি। আর আসার পরে যে কাজে আসছি সে কাজ তো করেছি, এছাড়াও কিন্তু আরও দুইটা বাড়তি কাজ করে নিচ্ছি। তো সেই কাজের জন্য প্রথমে কিন্তু আমার বর দুইটা কাঠের পিস আর কি পছন্দ করে দিল, বললো যে এই কাঠ দুইটা দিয়ে বানাতে হবে। তারপরে যে এখন চলছে কাঠ প্রসেসিং, এটা দিয়ে কি তৈরি হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা অনেকেই বলতে পারো যে আপু তুমি কি সব কিছু অর্ডার দিয়ে বানাও? যদি তোমাদের কথা এটাই হয় তবে আমি বলবো হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসেই কিন্তু আমরা আসলে অর্ডার করতেই বেশি পছন্দ করি। তো দেখো কথায় কথায় কিন্তু প্রসেসিং অনেকটা এগিয়ে গেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি বানাচ্ছি। আসলে আমার কাছে ঘরে কিন্তু চপিং বোর্ড আছে, সেটা হচ্ছে প্লাস্টিকের। আর কি কাহিনী হয়েছে বলি, আমি আর আমার আপা গিয়েছিলাম মার্কেটে, যার পরে দেখলাম কি দুটো চপিং বোর্ড পছন্দ হয়েছে, কিন্তু খুবই পাতলা, এই কারণে আর পছন্দ হলো না। আর আমার বরকে বলার পরে বললাম যে উজ্জ্বলকে দিয়ে কি তুমি বানাই দিবা? বলো যে হ্যাঁ বানাই দেবো, কিনা দরকার নেই। তো এরপরে মার্কেট থেকে চলে আসছিলাম, আর যখন আমি আসছি আপা আবার ফোন দিয়েছিল, আমি কিন্তু চপিং বোর্ডের কথা ভুলেই গিয়েছিলাম। তো আপা আবার একটু মনে করিয়ে দিল যে উজ্জ্বলকে দিয়ে তাহলে চপিং বোর্ড দুটা বানাই নেয়। তো যে বলা সেই কাজ, বলার সাথে সাথে আমার বর আবার কাঠ পছন্দ করা শুরু করলো। এরপরে যে দেখো চপিং বোর্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, হওয়ার পরে আবার আমি বলছি কি আমাকে ছোট্ট একটা চপিং বোর্ড গোল করে বানাই দাও। তো কাঠ খুঁজে পাচ্ছে না সেই সাইজের, তো উজ্জ্বল বারবার বলছিল এই কাঠটা কিন্তু ভালো হবে না, কিন্তু আমি তো নাছর বান্দা, আমি বলছি না এখনই নিয়ে যাব। বেচারি খুব কষ্ট করে যে কাঠটা প্রসেস করলো, গোল করলো, কিন্তু আমি দেখলাম যে পরে যে আসলে কাঠটা ভালো না। তারপর বললাম থাক দরকার নেই, তুমি আমাকে পরে বানিয়ে দিও। তো বললো যে ঠিক আছে ম্যাডাম, যখন আর কি আপনার ফার্নিচার নিয়ে যাব তখন আমি গোল একটা চপিং বোর্ড বানিয়ে দেবো। যাই হোক, এই যে চপিং বোর্ড দিয়ে চলে আসছি ডাইরেক্ট আপার বাসায়, আর আপাকে দেখে দেখালাম, আপাকে বললাম তোর যেটা ইচ্ছা তুই সেটাই রাখ। তো আপা হাতে ধরেই বলে এত ওজন, আসলে এই একটা চপিং বোর্ড দিয়ে বাজারের 4টা চপিং বোর্ড বানানো যাবে, তার চেয়েও বেশি। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।